তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। এই ভিডিওতে ক্লাস 6 এর থার্ড সামেটিভ টেস্টে ইতিহাসে যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তার একটি সুন্দর বৈভিত্তিক সাজেশন আমরা দেখব। এর আগের পরীক্ষায় যারা আমার বৈভিত্তিক সাজেশন ভিডিওগুলো ফলো করেছো তারা কিন্তু যথেষ্ট কমন পেয়েছে এবং পরীক্ষাও কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। তাই আমি বলবো নমুনা প্রশ্নপত্র থেকে বেশি গুরুত্ব দাও বইয়ের উপর। কমন পাবে, লিখতেও পারবে, চিন্তাও হবে না। আজকে অধ্যায় 7 অর্থনীতি এবং জীবনযাত্রা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা দেখব। প্রথমতই দেখো পরের পেজে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ 16টা মহাজন পদের কথা আমরা জেনেছি। আমরা যে বলি না ষোড়শ মহাজন পদ, সেই ষোড়শ মহাজন পদ বলতে 16টা মহাজন পদ। ষোড়শ মানে কি 16টা, বুঝতে পারলে? এই মহাজন পদগুলো কিন্তু তৎকালীন সময়ে খুব উন্নত ছিল, যে কারণে ভারতীয় উপমহাদেশের অর্থনীতির সমাজ কিন্তু অনেকটাই বদলে গেছিল। জনপদ বলতে কৃষিভিত্তিক গ্রামীণ অঞ্চলকে বোঝায়। প্রথমত আমরা কিছুটা জেনে নিই, তারপরে ইম্পর্টেন্টগুলো দেখবো। হ্যাঁ দেখো, ফলে জনপদ ও মহাজন পদের কৃষিজীবী জনবসতি ছিল। তার মানে বুঝলাম যে জনপদগুলো মেনলি কি ছিল, গ্রাম অঞ্চল ভিত্তিক ছিল, এবং সঙ্গে সঙ্গে এর মেন জীবিকা বা অর্থনীতির ভিত্তি কি ছিল, কৃষিকাজ। বুঝতে পারছো? মহাজন পদগুলিতে রাজকর্মচারী ও যোদ্ধাদের ভরণ পোষণের প্রয়োজনীয় সম্পদ কৃষি থেকেই আসতো। বেশিরভাগ মহাজন পদ গঙ্গা উপত্যকায় ছিল। তার মানে বুঝলাম এই মহাজন পদগুলো নদী মাতৃক, অর্থাৎ নদীর উপর বেস করে কিন্তু গড়ে উঠেছিল। আর এর মেন ভিত্তি কি ছিল, কৃষি। আর একটা বিষয়, এই মহাজন পদগুলো কি ছিল, গ্রাম কেন্দ্রিক। বুঝতে পারলে? তারপরে দেখো বলেছে উর্বরতা অনুযায়ী জমি নানা রকম ভাগ করা হতো। এই সময় বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম ফসল ফলানো হতো। ঋতু অনুযায়ী ফসলগুলির আলাদা আলাদা নামও ছিল। কৃষিতে ধানই ছিল প্রধান। তার মানে এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন জানলাম যে তখনকার সময় মেন কৃষি ফসল কি ছিল বা প্রধান কৃষি ফসল কি ছিল, আমরা বলবো ধান। তার সঙ্গে সঙ্গে দেখো এখানে বলেছে ধানের মধ্যে সেরা ছিল শালি ধান। মগধ অঞ্চলে শালি ধানের চাষ বেশি ছিল। কৃষিজ ফসলের মধ্যে কি কি ছিল আরো দেখো, গম ছিল, জব ছিল, আখের ফলনও হতো। তাহলে দেখো আমরা তৎকালীন সময়ের কৃষি ফসলের ব্যাপারে কিন্তু জানতে পারলাম, ধানের একটা জাতও কিন্তু আমরা জানতে পারলাম। কিছু লোক কিন্তু পশুপালনও করতো, আবার কিছু লোকের কিন্তু জমি টমি ছিল না। দেখো এখানে বলেছে এর পাশাপাশি ছিল জমিহীন কৃষক, তারা হয়তো অন্য জমিতে কাজ করতো। 100 পেজে দেখো ইম্পর্টেন্টগুলো এখান থেকে আরো বেশি শুরু হচ্ছে। এই সময়কার দেখো বলেছে তাছাড়া দা, কুরুল, কুঠার, কিছু লাঙ্গলের ফলাও পাওয়া গেছে। তার মানে এইগুলো তখনকার সময় যথেষ্ট ব্যবহার হতো। কিসে ব্যবহার হতো বলতো? কৃষিকাজে ব্যবহার হতো। দেখো এখানে আরেকটা কথা বলেছে যে দক্ষিণ ভারতে লোহার জিনিসপত্র কৃষিকাজে ব্যবহার হতো। বুঝতে পারছো? দেখো দামি ও আধা দামি নানা রকম পাথর ও পুঁতির গয়না না বানানোর কাজে ব্যবহার করতো। তাহলে বুঝলাম যে তখনকার দিনের গয়নাগুলো দেখো কেমন ছিল, পাথর ও পুঁথির গয়না। বুঝতে পারছো? তারপর দেখো নিচের দিকে আছে, দেখো গরু ও ঘোড়ার বাণিজ্য চলতো। উত্তর দক্ষিণের স্থলপথে নদীপথে বাণিজ্য করা সহজ ছিল, সেই তুলনায় সমুদ্রপথে বাণিজ্য হতো কম। তার মানে সমুদ্রপথে বাণিজ্য তার মানে হতো কিন্তু কম হতো। তার সঙ্গে সঙ্গে নিচে দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমরা পাবো। এই দেখো ধাতুর মুদ্রা ব্যবহার করা হতো। তখনকার দিনের একটা প্রচলিত মুদ্রার নাম লিখো। দেখো কারসাপন ছিল বহু প্রচলিত এক ধরনের মুদ্রা। পরীক্ষা আসতেই পারে কারসাপন কি, তাহলে আমরা বলবো কারসাপন হলো এক রকমের বহু প্রচলিত মুদ্রা। বা এরকম আসতে পারে যে মহাজন পদে প্রচলিত একটি মুদ্রার নাম বলো, আমরা বলবো কারসাপন। তো প্রশ্ন হাজার রকম ঘুরিয়ে আসতে পারে। আমার যদি বেশ ভালো থাকে, আমি যদি খুব সুন্দর বুঝতে পারি, তাহলে যে কোনো ধরনের প্রশ্ন লিখতে পারবো, টেনশন করার কিচ্ছু নেই। তারপর দেখো খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ হওয়া এই নগরায়ণকে দ্বিতীয় নগরায়ণ বলা হয়। দ্বিতীয় নগরায়ণ কখন হয়? দেখো খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ। অর্থাৎ এই সময় কি যথেষ্ট উন্নত হতে থাকে, তাই না? সেই গ্রামগুলো ধীরে 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 কি হয়, নগরে পরিণত হয়। কখন? দেখো এই যে 600 খ্রিস্টপূর্ব অব্দ নাগাদ, তাই না? আর এটাকে বলবো হচ্ছে দ্বিতীয় নগরায়ণ। তার সঙ্গে সঙ্গে একটু তথ্য জানবো। দেখো এই নগরগুলো কি হতো, পাথর, মাটি, ইট দিয়ে বানানো হতো। অর্থাৎ এখানকার যে প্রাচীরগুলো হতো এগুলো বানাতো, এগুলো দিয়ে বিভিন্ন বাড়িঘর বানাতো, তাই না? তারপর দেখো আরেকটা বিষয় জানবো যে মহাজন পদগুলি ছিল কি রাজধানী, আর সেগুলো ছিল কি এক একটা নগর। আরেকটা বিষয় লক্ষ্য করো, দেখো নগরগুলি গ্রাম বসতির তুলনায় আকারে বড় ছিল। শাসন ব্যবসার সঙ্গে যুক্ত লোকেরা প্রধানত নগরে থাকতো। তার মানে যারা শাসন করতো বা ব্যবসা করতো তারা কি করতো, তারা টাউনে থাকতো বা নগরও থাকতো। নগর মানে যেটাকে আমরা বলি টাউন, তাই না, বা শহর। ইম্পর্টেন্টগুলো বলবো, তবে একটু জানি, হ্যাঁ জানতে পারলে খুব ভালো লাগবে। দেখো গুপ্তচর ও রাজকর্মচারীদের হিসাবে নারীদের নিয়োগ করা হতো। তার মানে মেয়েরা তখনকার সময় কি গুপ্তচর, রাজকর্মচারী হিসেবে কিন্তু নিযুক্ত হতো। বুঝতে পারছো? তারা তো অন্যান্য কাজও করতো, কিন্তু এইগুলো পোস্টে কিন্তু তাদের চাকরি বা কাজ দেওয়া হতো। দেখো মৌর্য আমলে অর্থনীতি মূলত কৃষির উপরই নির্ভর করতো। কৃষির উপর বহু নদী থাকার জন্য বছরে অন্তত দুবার বর্ষার ফলে জমি উর্বর থাকতো এবং বিভিন্ন রকম চাষ হতো। দেখো নুনকেও তখনকার দিনে খনিজ সম্পদের মতো ধরা হতো। তারপর দেখো এখানে বলেছে সুতো, মুদ্রা তৈরি শিল্পকে রাষ্ট্রের তদারকে চলতো। তার মানে রাষ্ট্র কি করতো, এই যে দেখো এই যেগুলো আছে না সুতো বা মুদ্রা, এই যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু হাতে নিয়ন্ত্রণ করতো, বা রাষ্ট্র কিন্তু সেগুলো দেখতো। পথের পাশে দূরত্ব দিক বোঝানোর জন্য ফলক, আমরা বলি মাইলস্টোন, বুঝতে পারলে? ওই যে কিলোমিটার ব্যবহার করি না ওইগুলো, সেগুলো ছিল অনেকটাই আজকের মাইল ফলকের মতো।
এরপরে দেখো পরের পৃষ্ঠা 102-তে পাবো কিছু গল্পর মতো সুন্দর লেখা আছে। দেখো দেখো বলেছে যে পেশাদার বা বৃত্তিজীবী নানা জাতি তিনি দেখেছিলেন। কে দেখেছিলেন? মেগাস্থেনিসের মানে চোখে ভারতের সমাজ বা উপমহাদেশের সমাজ। তার মতে ভারতের সমাজ 7টি জাতিতে বিভক্ত ছিল। কয়টি? 7টি। যেমন বলেছে ব্রাহ্মণ, পণ্ডিত, কৃষক, পশুপালক, শিকারী, শিল্পী, ব্যবসায়ী, যোদ্ধা, গুপ্তচর, পর্যটক, সচিব, মন্ত্রী। মেগাস্থেনিস বলেছেন যে ভারতে দাস প্রথা ছিল না। তখন কি ছিল? দাস প্রথা ছিল না। দাস কারা? যুদ্ধে বন্দী হওয়া লোকগুলো, বুঝতে পারছো? আলেকজান্ডার দেখো বলেছে আলেকজান্ডারের একমাত্র যিনি ভারতবর্ষ আক্রমণ করেন। মেগাস্থেনিসের মতে ভারতে তখনও দুর্ভিক্ষ হয়নি, তার মানে কখনো খিদা তৃষ্ণার জন্য যে দুর্ভিক্ষটা হয় সেরকম কিন্তু কোনো কিছু দেখা যায়নি। তার সঙ্গে সঙ্গে আরেকটা পূর্ব দেখো ধুতি চাদরের মতো পোশাক তারা ব্যবহার করতেন। তখন করতেন পুরুষেরা কি করতো? ধুতি বা চাদরের মতো একরকমের পোশাক ব্যবহার করতেন। মহিলারা পোশাকের উপর চাদর বা ওড়না ব্যবহার করতেন। ধনী রাজ পরিবারের নারী পুরুষ দামি পোশাক পরতেন। সুতির কাপড়ের চাহিদা সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি ছিল। পশম ও রেশমের কাপড় ব্যবহার ছিল বলেও জানা যায়। পুরুষরা অনেকটাই মাথায় পাগড়ি পরতেন। তারপর দেখো আরেকটু তথ্য জানবো। দেখো মাটি, পাথর, ইট দিয়ে বাড়ি তৈরি করা হতো, অর্থাৎ ঘর বাড়ি তৈরি করা হতো। তারপর দেখো বলেছে যে আসবাবপত্রের মধ্যে ছিল কি? খাট, চৌকি, মাদুর, তোষক, চাদর, বালিশ প্রভৃতি ব্যবহার ছিল। তাহলে ভাবো কত উন্নত সমাজ ছিল তখনকার দিনে, তাই না? তারপর দেখো কৃষিকাজের মধ্যে এখানে বলছে ধান, গম, যব, আখ, কার্পাস ছিল প্রধান ফসল। দক্ষিণাতের কালোমাটিতে তুলের চাষ বেশি হতো। কেরালায় গোলমরিচের ফলন ছিল বিখ্যাত। এখনো মাঝে মাঝে আমরা যদি মাটি খুঁড়ি ওই সমস্ত এলাকায় দেখবো যে লোহার লাঙল, কোদাল, কুঠার প্রভৃতি পাওয়া যাবে, তাই না? এরপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখন শুরু হচ্ছে। এতক্ষণ আমরা জানলাম, আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট পড়বো না, ইম্পর্টেন্ট পাশাপাশি কি করবো? সব কিছু জানবো। কারণ আমার টার্গেট একটাই হবে, সব থেকে ভালো রেজাল্ট করা। সব কিছু জেনে বুঝে তবেই আমি ভালোর পথে যাব। আর আমার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আমি মনে করি সেটা হচ্ছে তোমাদের বেসটা তৈরি করে দেওয়া। যে কোনো সাবজেক্টের একটা সুন্দর যদি তুমি বেস তৈরি করতে পারো তাহলে উঁচু ক্লাসে তোমার পড়তে খুব সুবিধা হবে। শুধু সাজেশন নয়, শুধু নমুনা প্রশ্নপত্র নয়, সুন্দর একটু পড়বো, বুঝতে পারছো? দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখন শুরু হচ্ছে। প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ ব্যবস্থা সম্পর্কে যা জানো লিখো। 5 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন কিন্তু আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ ব্যবস্থা সম্পর্কে যা জানো লিখো। এখানে সুন্দর একটা বই পাবে। কৃষিকাজে সেই জলগুলো কিভাবে ব্যবহার করতো সেই ব্যাপারে বলেছে। মেনলি কৃষিকাজের জন্যই কিন্তু এটা ব্যবহার করা হতো। দেখো এখানে বলেছে সেতু, কিছু শর্ট প্রশ্ন আসতে পারে যে জলসেচ প্রকল্পগুলিকে সেতু বলা হতো, সেই সেতুগুলো কিভাবে তৈরি করা হতো, তারপরে রাজা সেক্ষেত্রে কিভাবে হেল্প করতো, এই তথ্যগুলো এখানে পাবে, অবশ্যই পড়বে। দেখো কূপ বা জলাশয়ে যন্ত্র বসানো হতো। দেখো বলছে চাকাটি ঘুরিয়ে ঘুটিগুলোকে দিয়ে কূপের জল বাইরে আনা হতো। সুন্দর একটা পয়েন্ট আছে, সুন্দর বিষয় আছে, তুমি অবশ্যই এটা পড়বে। ওকে, আমি কিন্তু তোমাকে জাস্ট বললাম এটা ইম্পর্টেন্ট। দেখো ওয়ার কথার মানে শহর, তখনকার দিনে ওয়ার ব্যবহার হতো। সঙ্গে সঙ্গে একটা কি আছে দেখো, সুদর্শন হ্রদ, বলতে বড় ধরনের একটা পুকুর। তুমি চিন্তা করো, অনেক 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 বড় ধরনের একটা পুকুরই হচ্ছে কিন্তু হ্রদ। তারপর দেখো এখানে একটু ব্যবসা বাণিজ্য সম্পর্কে বলেছে যে বিদেশের বাজারে উপমহাদেশের মসলিন অন্যান্য কাপড়ের চাহিদা ছিল। তাছাড়া হিরে, বৈদুর্য মুক্ত মশলার কদর বিদেশের বাজারে ছিল। মানে ভারতীয় উপমহাদেশ থেকে কোথায় কোথায় কি যেত সে ব্যাপারে বলেছে। দেখো চীনের রেশম ছিল আমদানি দ্রব্যের মধ্যে প্রধান। তার মানে চীন থেকে কি করা হতো? রেশম আমদানি করা হতো। তার সঙ্গে সঙ্গে তুমি দেখো বারাণসী ও মথুরা দামি কাপড় তৈরির জন্য বিখ্যাত ছিল। তার মানে বারাণসীতে কি ছিল? বিখ্যাত অর্থাৎ দামি দামি কাপড় তৈরি হতো। প্রাচীন বাংলার সূক্ষ্ম সুতির কাপড় মসলিনের কদর ছিল। তার মানে তৎকালীন সময় বাংলাতে এক রকমের কাপড় তৈরি হতো যেটাকে বলা হতো কি? মসলিন কাপড়, সুতির সূক্ষ্ম কাপড়। তার সঙ্গে সঙ্গে দেখো নতুন নতুন নগর প্রতিস্থাপন সম্পর্কে একটা টিক আসতে পারে। অর্থাৎ তৎকালীন সময়ে নগরের বৈশিষ্ট্য সম্পর্কে যা জানো লিখো। বা প্রশ্ন আসতে পারে মৌর্য আমলের নগর টিকা লেখো। কিংবা আসতে পারে যে ষোড়শ মহাজন পদের নগরগুলো কেমন ছিল সে সংক্রান্ত যা জানো লিখো। তো অবশ্যই এটা পড়বে, মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে। তারপরে দেখো অবসর, অর্থাৎ মৌর্য আমলের মতো এই সময় অবসর সময় কাটানো হতো, কিভাবে নাচ গান করতো, অভিনয় করতো, এ ব্যাপারে কিছু পাবে। তার সঙ্গে সঙ্গে দেখো এখানে খেলা সম্পর্কে বলেছে পাশা খেলা, শিকার, রথের দৌড়, কুস্তি প্রভৃতি ধনী মানুষদের অবসর কাটানোর টাইম ছিল। বড় বড় উৎসবে সমস্ত মানুষের মধ্যে বিনা পয়সায় খাবার ও পানীয় বিলি করা হতো। তাহলে ভাবো মানুষ কত উদার প্রকৃতির ছিল। খাবার দিত, পানীয় দিত, মানুষকে দিত, সাধারণ মানুষকে, বুঝতে পারলে? এর পরের পৃষ্ঠায় চলে আসি। দেখো পৃষ্ঠা নম্বর 105 সপ্তসতী। দেখো এখানে বলেছে এই বইটির নাম গাথা হয় সপ্তসতী। কি প্রাকৃত ভাষায় লেখা এই বইটির নাম গাথা হয় সপ্তসতী, যার মানে হচ্ছে কি 7 কোটি গাথার সংকল্প। সঙ্গে সঙ্গে দেখো এখানে কিছু তথ্য আমরা জানার জন্য পড়বো, যেরকম তৎকালীন সময় পুকুর, ফুলের বাগান, বটগাছ সবই গ্রামে দেখা যেত। তারপরে দেখো এখানে বলেছে চুরি ডাকাতি থেকে টাকা পয়সা বাঁচাতো অনেকে সেগুলির মাটির নিচে পুঁতে রাখতো, যে কারণে দেখো এখনো মাটি খুললে মাঝে মাঝে দেখা যায় যে কোনো একটা হাড়ি কলসিতে দেখা যায় স্বর্ণ মুদ্রা পাওয়া যায়, হয়তো তৎকালীন সময় কেউ রেখে গেছিল। তারপরে দেখো উৎসবের সময় গ্রামের লোকেরা নাচ গান বাজনায় মেতে উঠতো। খুব মজা লাগছে আমারও, বুঝতে পারলে? আমার মনে হচ্ছে যদি কোনো টাইম মেশিন হতো তাহলে আমি তৎকালীন সময় যেতাম, যে ওখানে থাকতাম, ঘুরতাম, বুঝতে পারলে? অনুভূতি একটু অনুভব করে পড়ো, দেখবে ইতিহাস পড়তে খুব ভালো লাগবে।
এরপরে 106 পেজ বের করো। দেখো এখানকার মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে যেগুলো আসবে, গুপ্ত বা গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে এই জমিদারকে অগ্রাহর ব্যবস্থা বলা হতো। অগ্রাহর ব্যবস্থা কাকে বলা হয়? তারপর দেখো জমি কেনা বেচার কথা একটু এখানে বলেছে। অগ্রাহর ব্যবস্থা বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো তৎকালীন সময়ে মানুষের কি কি কাজকর্মগুলো করতো, দেখো এখানে বলেছে কুমোর, কামার, ছুতোর, তাঁতির কথা জানা যায়। তার সঙ্গে সঙ্গে কি এই সময় কি বলতো, সোনার গয়না বানাতো স্বর্ণকাররা, হাতির দাঁতের জিনিসপত্র বানাতো দস্তাকর, দম্বাকর, যাই হোক। তাঁতিরা কাপড় বুনতো, কাপড় রং করতে রঙ্গকার, পোশাক সূচি শিল্পের কাজ করতো সূচিকর। তার মানে তখনকার সময়ে বিভিন্ন রকম পেশার সাথে কিন্তু মানুষ যুক্ত হয়ে যায়, আর সেই পেশার সঙ্গে সঙ্গে কিন্তু তার নাম হয়। দেখো যে কামার, তারপর বলেছে কুমোর, তাই না, ছুতোর, তাঁতির। এর সঙ্গে সঙ্গে নিচে একটু পড়তে হবে। দেখো পূর্ব উপকূলের তাম্রলিপ্ত বন্দর বিখ্যাত ছিল, অর্থাৎ এই সময়ে। তারপর প্রশ্ন একটা আসতে পারে যে তৎকালীন সময় একটি বিখ্যাত বন্দরের নাম লেখো। আমরা বলবো কি তাম্রলিপ্ত বন্দর। তামিলনাড়ুর কাবেরীপট্টনম বন্দরও নিয়মিত দূরপাল্লার বাণিজ্য হতো। তার মানে বিদেশে বা অন্যান্য দেশে কিন্তু জিনিসপত্র পাঠানোর জন্য কিন্তু এই সমস্ত বন্দরগুলো ব্যবহার করতো। এখানে দেখো যে বিভিন্ন পেশাকে কেন্দ্র করে এক একটা গ্রাম তৈরি হতো, হয়তো কুমোর পাড়া, তারপরে তাঁতি পাড়া, তারপরে হয়তো পালেদের জন্য পালপাড়া, এরকম বিভিন্ন পেশার লোকেদের জন্য কিন্তু বিভিন্ন রকম গ্রামও গড়ে উঠেছিল আলাদাভাবে। এবার এর পরের পৃষ্ঠা দেখো, পৃষ্ঠা নম্বর 107-এ নর্মদা নদীর উত্তরে হীরের খনি নিয়ে কুষাণ, সাতবাহন, শক, ক্ষত্রদের মধ্যে লড়াই চলেছিল। তোমরা কেজিএফ সিনেমা দেখেছো না, সোনার জন্য মারামারি, তৎকালীন সময় হীরার জন্য। হীরা তো আরো বেশি দামি। বেশ ইন্টারেস্টিং লাগছে আজকে ইতিহাস ক্লাস করতে, তাই না? বণিকদের নিজস্ব সংগঠনকে বণিক গ্রাম বলা হতো। তার মানে বণিকদের একটা কি ছিল, সমিতি বা সংগঠন ছিল, বুঝতে পারলে? এখন যেরকম বলে না ব্যবসায়ী সমিতি, তো তৎকালীন সময় বণিকদের একটা সমিতি ছিল, যেটাকে বলবো হচ্ছে কি বণিক গ্রাম। বুঝতে পারছো? একদম ডিটেলস পড়বো। হ্যাঁ, গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রাকে দিনার ও সুবর্ণ বলা হতো। তার মানে তৎকালীন সময় কিছু রকম কি হতো, আমরা তো এখন টাকা পয়সা ব্যবহার করি, তৎকালীন সময় কি বিভিন্ন রকম স্বর্ণ মুদ্রা ব্যবহার করা হতো। সেগুলো কি সোনার হতো, রূপার হতো। সেগুলোর নাম কি ছিল, দেখো দিনার ও সুবর্ণ বলা হতো। তারপর দেখো এখানে বলেছে সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে রূপার মুদ্রার প্রথম প্রচলন চালু হয়। তার নাম ছিল রূপক। আমরা রূপার মুদ্রাকে বলবো কি রূপক। পরীক্ষা আসতে পারে রূপক বলতে কি বোঝো, বা 1 নম্বরে আসতে পারে যে তৎকালীন সময়কার রূপার মুদ্রা ড্যাশ নামে পরিচিত ছিল। সোনার ও রূপর মুদ্রা ব্যবসা বাণিজ্যের কাজে ব্যবহার করতো। তার মানে সোনা রূপা কিসে ব্যবহার করা হতো, ব্যবসার বাণিজ্যে ব্যবহার করা হতো, ব্যবসার কাজে। ওকে, আর রোজকার কাজকর্মে, অর্থাৎ প্রত্যেকদিন আমরা যে সমস্ত কাজকর্ম করি, অর্থাৎ সাধারণ যে কাজগুলো আছে তার জন্য হচ্ছে তামার মুদ্রা চালু, মানে অর্থাৎ তামার মুদ্রা ব্যবহার করা হতো। এটা চালু করেছিলেন কে, গুপ্ত শাসকেরা। বুঝতে পারছো? তবে গুপ্তদের সময়ে দক্ষিণের বাখাটক শাসকেরা কোনো মুদ্রা চালু করেনি। তার মানে সব মহাজন পদে কিন্তু এগুলো চালু ছিল না, কিছু কিছু জায়গা ছিল। সমাজে বর্ণাশ্রম চালু ছিল। এবার বর্ণাশ্রম মানে কি বলতো, ব্রাহ্মণ, শূদ্র, চণ্ডাল, এই যে বর্ণগুলো আছে এগুলোই হচ্ছে বর্ণাশ্রম প্রথা। বুঝতে পারলে? বিভিন্ন রকমের যে বর্ণের মানুষ হয় তারাই। তবে সবাই কঠোরভাবে সেসব মানত না, অর্থাৎ বর্ণাশ্রম তখন মানুষ খুব বেশি মানত না। এখানে দেখো বলেছে তবে এই আমলে শূদ্ররা কৃষি, পশুপালন, বাণিজ্য করতে পারত। সমাজে সব থেকে খারাপ অবস্থা ছিল কাদের, চণ্ডালদের। তারপরে এখানে আরো কিছু তথ্য পাবে। দেখো যে প্রধান, অর্থাৎ পরিবারের প্রধান ছিল বাবা। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেটা হচ্ছে স্ত্রীধন বলতে কি বোঝো। 2 নম্বরে টিকা আসতে পারে, বা স্ত্রীধন সম্পর্কে যা জানো লিখো, বা আসতে পারে 1 নম্বরের প্রশ্ন স্ত্রীধন কি। বলেছে যে বিয়ের সময়ে, অর্থাৎ ওই সময় অবশ্য মেয়েরা বিয়ের সময় কিছু সম্পদ পেত, অর্থাৎ কোনো একটা মেয়ের যখন বিয়ে হতো তাকে কিছু সম্পদ দেওয়া হতো। ওই সম্পদের উপর কেবল ওই মেয়েরই অধিকার ছিল, একে স্ত্রীধন বলা হতো। মেয়েরা ইচ্ছে মতো ওই সম্পদের ব্যবহার করতেন। তবে স্ত্রীধন প্রথা সমস্ত বর্ণের মধ্যে চালু ছিল না। দেখো ডিটেল জানলাম, লিখতে পারবো টেনশন ফ্রি। তার জন্য আমি বলবো ভালো করে বোঝো, ভালো করে পড়ো, দেখবে যে কোনো প্রশ্নই লিখতে পারবে, টেনশন হবে না। এরপরে 108 পেজে আসো। দেখো তৎকালীন সময়ে খাবার দাবার কি ছিল মানুষের, সেটাও আমরা জানবো। দেখো তখনকার সময় খাবার দাবার ছিল চাল, গম, জব ও শাকসবজি ছিল প্রধান খাবার। ধনীদের মধ্যে মাংস খাওয়ার প্রচলন ছিল। মধ্যবিত্ত সমাজে দুধের তৈরি নানা রকম খাবারের ব্যবহার ছিল। গরিব মানুষেরা ঘিয়ের বদলে তেল ব্যবহার করতেন, তাই না? তার মানে যারা বড় লোক ছিল তারা তার মানে কি করতো, ঘি খেত, আর যারা গরিব ছিল তারা কি করতো, তেল ব্যবহার করতো। তার মানে আমরা এখন গরিব, কারণ আমরা ম্যাক্সিমাম লোক তো তেলই খাই, তাই না? তাছাড়া মটর, তিল, মধু, গুড়, নুন প্রভৃতি খাবারের উল্লেখ ছিল, পাওয়া যায়। অনেক ক্ষেত্রে নিরামিষ খাওয়া দাওয়াকে বেশি গুরুত্ব দেওয়া হতো। এমনকি সব রকম মাছ খাওয়ার উপরেও বিধিনিষেধ ছিল। দুধ ও নানা রকম ফলের রস থেকে তৈরি পানীয়র ব্যবহারও ছিল। তার মানে তৎকালীন সময় খাবার দাবারও কিন্তু বেশ উন্নত ছিল, সমাজ ব্যবস্থা খুব উন্নত ছিল, তাই না? এখান থেকে একটু জ্ঞান বাড়ানোর জন্য আমরা পড়বো, ইম্পর্টেন্ট তেমন কিছু নেই, দেখো পড়ি। তবে চণ্ডালরা নগরের বাইরে থাকতো বলে তিনি জানিয়েছেন। কে জানিয়েছেন? ফাসিয়ানের লেখা ভারতীয় উপমহাদেশ সম্পর্কে বিভিন্ন তথ্য। এখানে দেখো বলেছে যে এদেশের লোকেরা অতিথিদের যত্ন করতো, বিদেশিদের যাতে কোনো রকম কষ্ট না হয় তার দিকেও তারা খেয়াল রাখতো। পাটলিপুত্র ছিল দেশের সেরা নগর। তার মানে দেশের সেরা নগর কি ছিল? পাটলিপুত্র। সেখানকার লোকেরা ছিল সুখী ও সম্পদশালী, তার মানে বিশাল বড় লোক ছিল, বেশ মনে আনন্দও ছিল, মানে সুখী ছিল। ধনী বৈশ্যরা নগরের বিভিন্ন স্থানে দাতব্য চিকিৎসার ব্যবস্থা করতেন। তার মানে গরিবদের জন্য কি করতো, বিভিন্ন রকম কি করতো, চিকিৎসার ব্যবস্থা করতো। তার মানে মানুষের চিন্তাধারা কত ভালো ছিল, তাই না? বিনামূল্যে সেখান থেকে ওষুধ দেওয়া হতো, গরিবদের খাওয়া থাকার ব্যবস্থাও সেখানে ছিল।
ভালো লোক প্রচুর ছিল, তাই না? সুয়ান জাং এর লেখায় ভারতবর্ষ ইন্তু নামে পরিচিত। তার মানে সুয়াং জাং ভারতবর্ষ কি বলেছেন? ইন্তু বলেছেন। বুঝতে পারছো? তার মতে ইন্তু লোকেরা নিজেদের দেশকে বিভিন্ন নামে ডাকতো। দেশটির 5টি ভাগ ছিল। দেখো এখানে বলেছে উত্তর ভাগ ছিল, দক্ষিণ ভাগ ছিল, পূর্ব ভাগ ছিল, পশ্চিম মধ্য ভাগ ছিল। ইন্তুতে 80টি রাজ্য আছে। তার মানে ইন্তু বলতে ভারতবর্ষ তখন 80টি রাজ্য ছিল। প্রতিটি রাজ্যে নিজস্ব রাজ্য থাকলেও তারা বড় সম্রাটের অনুগত ছিল। তার মানে এই রাজ্যের রাজাগুলো একটা বড় সম্রাটের অধীনে থাকতেন। তার সঙ্গে সঙ্গে বলেছে যে দক্ষিণ অঞ্চলে প্রায় বনে ঢাকা ছিল, পশ্চিম অঞ্চলের মাটি পাথরে অনুর্বর, ধান ও গম প্রধান কিছু যে ফসল ছিল, জনগণের মধ্যে জাতিভেদ ছিল। এখানে দেখো বলেছে যে শহরের বাড়িঘরগুলি ইট টালি দিয়ে তৈরি করা হতো, বাড়ির বারান্দা তৈরি করা হতো কাঠ দিয়ে, গ্রামের বাড়িগুলো দেওয়াল ও মেঝে ছিল মাটির, নানা রকম দামি ধাতু ও পাথরের ব্যবসা চলতো। শাসকরা জনগণের সুযোগ সুবিধার কথা মাথায় রাখতেন। এই চ্যাপ্টার সম্পর্কে অনেক তথ্য আমরা জানলাম। এরপরে 109 পেজে দেখো 2 যে প্রশ্নগুলো আছে, শর্ট প্রশ্ন সবগুলোই পড়বে। 3-এর 1 নাম্বারটা মোটামুটি ইম্পর্টেন্ট, কিন্তু 3-এর 2 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, 3-এর 3 নাম্বারটাও মোটামুটি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা তুমি কয়েকবার রিভিশন দাও, দেখবে এই ধরনের প্রশ্ন অর্থাৎ এই চ্যাপ্টার রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি সলভ করতে পারবে, কোনো টেনশন নাই। এর পরের ভিডিওতে আমি এই চ্যাপ্টার সম্পর্কিত ডিটেলস একটি ভিডিও বানাবো ইম্পর্টেন্ট সংক্রান্ত। মন দিয়ে পড়াশোনা করো, দাদার ক্লাসে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, আর সবথেকে গুরুত্বপূর্ণ খুব ভালো থেকো।